আমি সিকান্দার আবু রাকিব এক্সপ্রেস ফর বিগিনার টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব শুরু করছি। আজকে আমরা দেখব, এই পর্বে আমরা দেখব npm init কমান্ড দিয়ে কিভাবে একটি প্রজেক্ট শুরু করতে হয়। তো এখানে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করেছি আমরা, এবং ফোল্ডারের ভিতর app.js নামে একটি ফাইল আমরা নিয়েছি। তো এখন এই ফাইলটিতে আমরা আগের পর্বে যে কোডটুকু রান করিয়েছিলাম এই কোডটুকু আমরা রেখেছি। তো এখানে এই কোডটুকু না রাখলেও চলবে। তো আমরা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা ফাইলও নিতে পারি। যেমন আমরা যদি এখানে app.js না নিয়ে যদি নতুন একটা ফাইল নেই, যেমন server.js ফাইল নিলাম, এবং এখানে আমরা কমান্ড প্রম্পটে যেয়ে লিখব npm init। npm init কমান্ডটি দিয়ে আমরা আসলে একটি প্রজেক্ট কিভাবে স্টার্ট আপ করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে সেটা দেখাচ্ছি আর কি। তো এখানে দেখুন, স্ক্রিনটা বড় করে, এখানে কিছু কোশ্চেন আমরা ক্লিক করে আনসার দিয়ে যাব। ভার্সন নাম্বার আমাদের প্রজেক্টের বা অ্যাপস এর নাম আমরা এটা দিতে পারি, বা এটা এখান থেকে যেটা ছিল সেটা নিয়ে নিয়েছে, যাই হোক এখানে আমরা দিতে পারতাম। ভার্সন ডেসক্রিপশন দিতে পারি, টিউটোরিয়াল ফর বিগিনার্স। আচ্ছা, এখন আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে যে যে জায়গা থেকে প্রজেক্টটা স্টার্ট হবে, রান করবে। যেমন আমার এই ফোল্ডারে app.js ছিল জন্য এখানে app.js এসছে। এখানে যেহেতু আমরা স্টার্ট করতে চাচ্ছি server.js নামে যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি, যদি গিট রিপোজিটরি থাকে তাহলে সেটার নাম দেব, অথরের নাম দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এখানে ডিরেক্টরিটা ভিউ করে আমরা দেখতে পাচ্ছি যে app.js এর পাশে আমাদের server.js এবং প্যাকেজ জেসন নামে একটা জেসন ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই প্যাকেজ.json ফাইলটা দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের একটা প্যাকেজ.json নামে একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখন এই ফাইলটার কাজ হলো যে এর ভিতর আমরা যে বিভিন্ন এই প্রজেক্টে লাইব্রেরি ইনক্লুড করব, বিভিন্ন মডিউল ইনক্লুড করব, সেগুলো আমরা এখানে ইনফরমেশন রাখবো। যেমন আমাদের এই প্রজেক্টে যদি আমরা এক্সপ্রেস ইনস্টল করতে যাই, তাহলে আমরা যেটা করব, যেমন npm install npm install minus minus express minus minus save। তাহলে কি হয় দেখেন, আমাদের এক্সপ্রেস মডিউলটি ইনস্টল হয়ে গেল। কারণ আমরা যদি এখানে
ডিরেক্টরিটা ভিউ করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের নোড মডিউল ইনস্টল হয়েছে। এবং আমরা যদি প্যাকেজ ডট জেসন ফাইলটা আরেকবার দেখি তাহলে এখানে দেখব যে আমাদের ডিপেন্ডেন্সি নামে একটি অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং সেখানে এক্সপ্রেস এসে গেছে। তো এই হচ্ছে আমাদের প্যাকেজ ডট জেসন এর প্রয়োজন যে একটি প্রজেক্টে। এবং এখানে যদি আমরা ম্যানুয়ালিও যদি এখানে লিখে দেই, যেমন আমরা এখানে যদি যাই যে আমাদের প্যাকেজ ডট জেসন ফাইলটা, এখানে যদি আমরা এক্সপ্রেসের জায়গায় আমরা কমা দিয়ে অন্য কোনো কিছু লিখি, যেমন আমাদের কিছুক্ষণ পরে আমাদের জেড টেমপ্লেট ইঞ্জিনটি কাজে লাগবে। আমরা যেই টেমপ্লেট ইঞ্জিনটি যদি আমরা ইনস্টল করতে চাই, লেটেস্ট ভার্সনটাই নিব, সেক্ষেত্রে আমরা হাতে লিখে দিলাম এই প্যাকেজ ডট জেসন ফাইলের ভিতর দিয়ে, আমরা সেভ করলাম। সেভ করে আমরা যদি এখানে এসে আমাদের কমান্ড প্রম্পটে এসে যদি আমরা লিখি যে npm install, তাহলে যে ফোল্ডারের উপরে আমরা আমাদের জেড ফাইলটা, আমাদের এখানে কমাটা আমাদের একটু ভুল হয়েছিল, দিয়ে সেভ করে দিলাম। এবং যদি আমরা এখানে লিখি npm install, তাহলে এখানে দেখুন নোড মডিউলের প্রজেক্টের ভিতরে নোড মডিউলস নামে একটা ফোল্ডার ক্রিয়েটেড হবে এবং তার ভিতরে আমার এক্সপ্রেস এবং জেড ইনস্টল হয়ে গেল আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্যাকেজ ডট জেসন ফাইলটি দিয়ে আমরা কিভাবে আমাদের প্রজেক্টে কোনো মডিউল ইনক্লুড করতে পারি অথবা আনইনস্টল করতে পারি, এগুলো আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে নোড জেএস এবং এক্সপ্রেস জেএস আমরা ইউজ করব। এবং এখানে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমাদের যে আউটপুটটা লাগবে ওয়েবসাইট, সেখানে আমাদের আমরা নর্মালি HTML পেজ ইউজ করতে পারি বা কোনো টেমপ্লেট ইঞ্জিন আমরা ব্যবহার করতে পারি। যেহেতু এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, এই এক্সপ্রেস হচ্ছে নোড জেএস এর, যেখানে আমরা ইচ্ছা করলে টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করতে পারি। আমরা কিছুক্ষণ আগে যে জেড ইনস্টল করলাম, সেটা আসলে একটা টেমপ্লেট ইঞ্জিন ফর এক্সপ্রেস। এখন আমরা দেখব কিভাবে এই জেড টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করে আমরা আমাদের আউটপুটটা ব্রাউজারে শো করব। আমরা এই মুহূর্তে যেটা করেছি, যেমন আমাদের প্রথম পর্বে, যে এখানে নর্মালি আমরা এক্সপ্রেস ডিক্লেয়ার দিয়ে তারপরে একটা গেট রাউটের মাধ্যমে আমরা রেসপন্স সেন্ড করে আমরা ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ডটা দেখিয়েছি। যেমন আমরা যদি ব্রাউজারে যাই এবং এখানে তার আগে সার্ভারটা একটু রান করে নেই, নোড সার্ভার, যেহেতু আমাদের আজকের প্রজেক্টে app.js নয় server.js, কি এরর দিচ্ছে। ও আচ্ছা, এখানে
আমরা তো server.js ফাইলে app.js এর কোডগুলো কপি করি নাই, যার কারণে এররটা দিচ্ছে। কোডটা কপি করে নিয়ে আসি, কারণ আমি বেসিক্যালি server.js এ আমাদের কোনো কিছুই ছিল না। তো এখানে দরকার নাই। server.js ফাইলটা আমাদের এরকম আসলো। তাই এখন যদি আমরা এটাকে আবার একটু রিস্টার্ট দেই এবং এখানে লোকাল হোস্ট 3000 দেই, তাহলে আমাদের এই hello world কথাটা একটু চেঞ্জ করে দেই। রিফ্লেক্টেড হবে না, কারণ সার্ভারটা রিস্টার্ট দিতে হবে। এটা আমরা দেখেছি আমাদের গত পর্বে। এখন আমরা যেটা করব যে আমাদের এই আউটপুটটা, এটা তো নর্মাল একটা রেসপন্স সেন্ডের মাধ্যমে আমাদের একটা টেক্সট আসলো, কিন্তু আমরা যদি কোনো ব্রাউজারে যদি আমরা কোনো টেমপ্লেট দেখাতে চাই, তাহলে যেটা করতে হবে, আমরা প্রথমে আমাদের ফোল্ডারে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা ইয়ের থেকে যাই, কমান্ড প্রম্পট দিয়ে করি। আমরা ভিউস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং আমরা ভিউজে সুইচ করি এবং সেখানে একটা ফাইল ক্রিয়েট করব। index.zip নামে। একটু দেখি ফাইলটা হলো কিনা। হ্যাঁ, index.zip নামে একটা ফাইল হয়েছে। আমরা ফিজিক্যালি যদি দেখি, ভিউজের ভিতরে index.zip নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো সরি, এখন আমাদের server.js এ আমরা আসি এবং এখানে আমাদের কিছু কোড লিখতে হবে। আমাদের এখানে app dot set views আমাদের ডিরেক্টরিটা বলে দিতে হবে views নামে, আর ডট স্ল্যাশ দিয়ে আমরা রুট লেভেলটা ইন্ডিকেট করছি এবং পরের app.set এ আমাদের ভিউ ইঞ্জিন আমরা z ব্যবহার করছি, সেটা বলে দিলাম। এটা মূলত আমাদের ফাইল এক্সটেনশনটা বোঝানোর জন্য। আর এখান থেকে যদি আমরা আমাদের রাউটটা লিখি app dot get লিখলাম test function request response
এবং রেসপন্স ডট সেন্ড নয়, এক্ষেত্রে রেন্ডার, তখন আমরা কোনো টেমপ্লেট শো করব। রেন্ডার ইন্ডেক্স, আমাদের এক্সটেনশনটি লাগবে না, কারণ যেহেতু আমরা অ্যাপ ডট সেটে ভিউ ইঞ্জিন জেড ব্যবহার করছি, সেটা আমরা বলে দিয়েছি, কারণ এটা আমাদের এই মুহূর্তে লাগবে না। এখন আমরা সেভ করে নিলাম এবং আমাদের জেড ফাইলটাতে যেয়ে আমরা লিখি, ফর এক্সাম্পল h1 স্পেস z টেমপ্লেট ইঞ্জিন, এবং আমরা আরেকটা ট্যাগে লিখি hello world। তাহলে এখন যদি আমরা সার্ভারটা স্টার্ট দেই, সার্ভার, এবং এখানে যদি রিফ্রেশ করি, তাহলে হ্যালো ইউনিভার্সটা আসছে আমাদের এই লাইন থেকে, রুট থেকে। এখন আমরা যদি এই রাউটটা ব্যবহার করি /test, তাহলে আমরা এক্সপেক্ট করব যে আমাদের ইন্ডেক্স ফাইলে চলে যাবে। /test, হ্যাঁ, তাহলে দেখুন আমাদের এখানে যে টেমপ্লেট ইঞ্জিন হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমাদের জেড ফাইল থেকে চলে আসছে। সরি, এখন আমরা যদি সার্ভারে, ধরুন এখানে আমরা একটা ভ্যারিয়েবল যদি পাঠাতে চাই, তাহলে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি। এখানে আমরা লিখি টাইটেল নয়, আমরা ধরুন লিখি নেম, সোহেল হায়দার, এবং এজ, আমরা এজ দিয়ে দেই 35। এখন যদি আমরা এই ভ্যারিয়েবলটাকে আমরা জেড এ শো করতে চাই, ধরুন এখানে ওটার মাঝে দিয়ে দিলাম যে h2 is equal to তাহলে আমরা সার্ভারটা স্টার্ট করি। স্টার্ট করার পর আমরা যদি আমাদের সিনট্যাক্সে একটু ভুল ছিল, তো সিনট্যাক্সে এখানে আমরা যে h2 ট্যাগের সাথে ইজিক্যাল টু দিলাম, দিলে এটা যদি একসাথে লাগিয়ে ইজিক্যাল টু দেই, পরবর্তীতে যা থাকবে সেটা সে এক্সপ্রেশন হিসাবে নেবে। যেমন আমরা এখান থেকে নেমটাকে রিড করে নিয়ে এসে আমাদের এখানে দেখালাম। তো এখানে একটু জেড টেমপ্লেটটা হ্যান্ডেল করে একটু অসুবিধা এইভাবে যে
এখানে স্পেস এবং সিঙ্গেল স্পেস ডাবল স্পেস বা ট্যাবের ভিতর যদি মিক্স আপ হয়ে যায় সমস্যা হয়, তাহলে দেখা যায় যে টেমপ্লেট ভেঙে চলে যায় এবং এই জন্য অনেক ক্ষেত্রে একটু অসুবিধার কারণ হতে পারে। তবে ঠিকমতো প্র্যাকটিস করলে জানলে সেভাবে কোড লিখলে অসুবিধা হওয়ার কথা না। তো আমরা যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসি h2, এইভাবে একভাবে ভ্যারিয়েবল আনা যায় এবং আরেকভাবে যেটা আনা যায় সেটা হচ্ছে হ্যাশ দিয়ে কার্লি ব্রেস দিয়ে s। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো ভ্যারিয়েবল এখান থেকে চলে আসছে। এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, ভ্যালু দুটো চেঞ্জ করে দিলাম। আমরা এখন এটা রিফ্লেকশন হবে না, কারণ যেহেতু আমরা সার্ভার ফাইলটা চেঞ্জ করেছি, কাজে আমাদের এখানে সার্ভারটা রিস্টার্টের ব্যাপার আছে। কিন্তু শুধু যদি আমরা যে টেমপ্লেটে কোনো চেঞ্জ আনি, তাহলে আমাদের ব্রাউজার রিফ্রেশ দিলে রিফ্লেকশনটা আমরা সাথে সাথে দেখতে পাবো। তো এখানে আমরা দেখি আমাদের চেঞ্জটা আছে কিনা। হ্যাঁ, আমাদের চেঞ্জটা চলে আসছে। এই হচ্ছে আমাদের জেড টেমপ্লেট ইঞ্জিন। তো আমরা এখানে কি করলাম, আমরা যদি একটু রিভিউ করি, যে আমরা এখানে সিম্পল জেড টেমপ্লেট ইঞ্জিনে আমরা সিনট্যাক্স অনুযায়ী কোডিং লিখেছি এবং এখানে সার্ভার থেকে আমরা রেন্ডার রেসপন্স রেন্ডারের মাধ্যমে ইন্ডেক্স ফাইলটা দেখিয়ে দিয়েছি। আর এখান থেকে আমরা দেখিয়ে দিয়েছি যে ভিউ ফোল্ডারটা আমাদের প্রজেক্টের রুট লেভেলে ভিউ ফোল্ডার রেখেছে এবং আমাদের জেড ফাইলগুলো এখানে রেখেছে। যেহেতু এখানে আমরা ভিউ ইঞ্জিন দিয়ে তার এক্সটেনশন ডিক্লেয়ার দিয়েছি, কাজে এখানে আমাদেরকে এক্সট্রা এক্সটেনশন ডিক্লারেশনের প্রয়োজন নাই। তো আমাদের যদি আমরা জেড সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখতে চাই, তাহলে এই লিঙ্কটা যদি আমরা যাই, তাহলে আমরা দেখব যে আমরা জেড এর সিনট্যাক্স গুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আপনারা প্রয়োজন বোধে এখান থেকে জেড এর সিনট্যাক্স গুলো দেখে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তো এটা আমরা দেখলাম। আর এখানে আমরা যদি আরেকটা টেমপ্লেটিং ইঞ্জিন সম্পর্কে জানি, তাহলে আমরা যেমন ইজিএসটা হচ্ছে এমবেডেড জাভাস্ক্রিপ্ট। এটা যদি আমরা ইউজ করতে চাই, এটা অনেকটা জেড এর মতোই। তাহলে আমাদের এখানে ইনস্টল করতে হবে npm আনবিল্ড করে নিলাম। EJS save। তাহলে আমরা একটু দেখে নেই। package.json ফাইলটা আমাদের এটা চলে গেছে। এখন আমরা যদি নোড মডিউলটা দেখি, তাহলে আমরা দেখলাম আমাদের এখানে এক্সপ্রেস আর ইজিএক্স ইঞ্জিনটা আছে। তো আমরা এখন যাই, সরি, আমরা আমাদের সার্ভারে যে এখানে ইঞ্জিনটা চেঞ্জ করে দেই। হয়তো আমাদের ফিউচার রেফারেন্সের জন্য আমরা এটা কপি করতে পারি।
EJS করলাম এবং আমাদের যেটা করতে হবে সেটা হলো EJS আমাদের এখানে আমরা একটা ভিউতে যে নতুন ফাইল ক্রিয়েট করব index.ejs তো আমাদের এই জিনিসগুলো নিয়ে আসি এবং আমরা যদি EJX এর জন্য আমরা ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এমবেডেড জাভাস্ক্রিপ্ট টেমপ্লেটিং ইঞ্জিনটা সম্পর্কে আমরা জানতে পারবো তো এইখানে জেড এর সাথে একটু পার্থক্য হচ্ছে ওখানে জেড এ আমরা কার্লি ব্রেস ইউজ করেছিলাম কিন্তু এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব আর কি সরি থার্ড ব্র্যাকেট না আমরা এখানে লেফট এন্ড রাইট অ্যারো ব্যবহার করব আর কি মানে তো এখন আমরা আমাদের ইয়েতে যাই কোডিং এ যাই index.js কার্লি ব্রেসটা উঠিয়ে দিয়ে আমরা পার্সেন্টেজ দিয়ে দিচ্ছি এবং আমাদের ইন্ডেক্সের যেটা আমরা টেমপ্লেট ইঞ্জিন আমরা লিখে দিয়েছি তো আমরা দেখি আমাদের সার্ভারটা স্টার্ট দিয়ে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের EJS টেমপ্লেটিং ইঞ্জিন কাজ করছে তো আমাদের এখানে একটু কাজ করতে হবে এটা যেহেতু জেড ইঞ্জিন নয় জেড টেমপ্লেট ইঞ্জিন নয় কাজে সে জেড এর কমান্ড গুলো এখানে নেবে না আমরা নরমাল HTML এর মতো করে এবং যেখানে আমাদের EJS সিনট্যাক্স ফলো করা দরকার আমরা সেভাবে করে লিখে দিলাম এখন দেখি আমাদের রেজাল্ট কি দাঁড়ায় তাহলে আমরা দেখতে পাচ্ছি EJS টেমপ্লেট ইঞ্জিন এবং ভ্যারিয়েবল দুটো আমরা সার্ভার থেকে পড়তে পারছি আমরা যদি এখানে একটু চেঞ্জ করে দেই
এবং যেহেতু সার্ভার চেঞ্জ করলাম, কাজে এখানে আমাদের সার্ভারটা রিস্টার্ট করতে হবে এবং আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা ইজিএস টেমপ্লেট ইঞ্জিনের মাধ্যমে আমরা ব্রাউজারে আমাদের রিকোয়ার্ড রেজাল্টটি শো করতে পারছি। তো এইভাবে আমরা বিভিন্ন টেমপ্লেটিং ইঞ্জিন ইউজ করতে পারবো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যদি কখনো কোনো প্রশ্ন থাকে এই পর্ব সম্পর্কে অথবা অন্য কোনো টিউটোরিয়াল সম্পর্কে, কাইন্ডলি কমেন্টে লিখবেন। আশা করছি ফিউচারে আমি আর কন্ট্যাক্ট ইনফরমেশন দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানার জন্য এক্সপ্রেসের ব্যাপারে বা নোড.জেএস এর ব্যাপারে। ভালো থাকবেন। সামনে অন্য বিষয় নিয়ে আরেকটি পর্ব নিয়ে আপনাদের সাথে দেখা হবে আশা করছি। ধন্যবাদ।